বাংলাদেশে কি আবার নতুন করে মব তৈরি হবে? কারণ যেভাবে মোহাম্মদ ইউনূসের সরকার মব প্রতিষ্ঠা করে গিয়েছে বাংলাদেশে, তা নিয়ে নানা রকম আলোচনা চলছে এবং একজন সিনিয়র আইনজীবী তিনি এবার বলছেন যে ইউনূসের ওপর এবার মব হবে। কেন এবং কোন পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্য রাখলেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে বাংলাদেশের একাধিক বিমানবন্দরে নাকি এবার জঙ্গি হামলা হতে পারে এমন একটা শঙ্কা তৈরি হয়েছিল, এবার বিভিন্ন তথ্য উঠে আসছে। আদতে কি তথ্য সেদিকে নজর রাখবো, পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেদিকে নজর রাখবো। অন্যদিকে জাইমা খানের একটি এআই করা ভিডিও, সেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তারেক রহমানের সরকার কি পদক্ষেপ করছে বা আদৌ পদক্ষেপ করেছে কিনা সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণের দিকে, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং পাশাপাশি সেনাবাহিনীর অন্দরেও খবর রাখতে হচ্ছে। তার কারণ সেনাবাহিনীর মধ্যে একজন সেনাকর্তা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিসের ভিত্তিতে, কি অবস্থা, সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। জন্মেই ঘটবে মৃত্যু, এই একটি প্রশ্নই আজ বাংলাদেশে আনাচে কানাচে উঁকি দিয়ে বেড়াচ্ছে। 2 মাসের মাথায় মুখ থুবড়ে পড়ছে তারেক রহমানের সরকার। তবে কি পতনের শুরু? আর কতদিন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক? আপনাদের মনে যখন এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে, সেখান থেকেই আজ আমাদের এই প্রতিবেদন উপস্থাপন করা। অনেক ইনফরমেশন রয়েছে আজকের এই প্রতিবেদনে, তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এখন বাংলাদেশের লোডশেডিং যেন অন্ধকারের হাতছানি দিচ্ছে, বা বলতে পারেন তারেক রহমানের পতনের ইঙ্গিত দিচ্ছে। তার মধ্যে তো আবার মাথার উপর জ্বলছে জ্বালানি সমস্যা। আজ যারা বিদেশ থেকে আগত তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রীর সিংহাসনে বসিয়েছেন, তবে কি আগামী 2 মাসের মধ্যে তারাই ফেলে দেবে তারেক রহমান সরকারকে? অন্যদিকে হাদি হত্যার পিছনেও নাকি ডিপ স্টেট রয়েছে, এই কথা বলছে এনসিপি সর্বোচ্চ নেতা নাহিদ ইসলাম। তারা কি জানে আজ তারা যা যা বলছে সেগুলি সব দলিল হয়ে থেকে যাচ্ছে? তারা যে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেছিল বিএনপির আমলে, সে বিষয়ে বিচার না হলেও যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এসবের বিচার হবে। বাদ যাবে না আবু সৈয়দের হত্যা থেকে থানার ভিতরে পুলিশকে নির্মমভাবে জ্বালিয়ে দেওয়ার বিচার। মুগ্ধ থেকে হাদি, সব হত্যার বিচার হবে একদিন। কারণ বাংলাদেশের ইতিহাস বলেছে কোনো অন্যায় বিনা বিচারে হারিয়ে যায়নি। তবে ছাত্রনেতার একে একে যেভাবে মুখ খুলছে, সেটিকে কি বলা যেতে পারে না জেনে বিষপান নাকি বোকা রাজনীতি? তারা নিজেরাই যে নিজেদের পোল খুলবে তা তো জানাই ছিল। যদি জামাত এবং এনসিপি ক্ষমতায় আসতো তাহলে বিএনপি তাদের পোল খুলে দিত। যদিও ডিপ স্টেটের উগ্রবাদ পছন্দ না হওয়ায় তারা জামাত এনসিপিকে ক্ষমতায় আসতে দেয়নি। শুধু তাই নয়, জামাতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তারা যেন ডেপুটি স্পিকারের পদটি নিয়ে সংসদকে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে, রাস্তায় নামার কথা চিন্তাও যেন না করে। তা না হলে তাদের বিপদ আছে। দেশের ভিতরে আন্দোলন করার জন্য যা খুশি বলতে পারেন, কিন্তু চলতে হবে ডিপ স্টেটের কথায়, যা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে তারেক রহমান থেকে জামাতের আমিররা। কিন্তু ছাত্র নেতাদের হঠাৎ ক্ষমতা খর্ব হওয়া, তারা সব কিছু হজম করে নিতে পারছে না। ফলে তারা ভাবছে বিএনপিকে এবার ডিপ স্টেটে ছড়িয়ে দেওয়ার তাদের ক্ষমতা নিয়ে আসবে। কিন্তু তারা যে কাজগুলি করছে সেগুলি এখন ডিপ স্টেটের বিরুদ্ধের কাজ। ফলে হাসিনাকে উৎখাত করানোর জন্য ডিপ স্টেটের কথায় তারা যে আন্দোলন করেছিল, আন্দোলন বললে ভুল হবে, স্বাধীন বাংলাদেশের সন্ত্রাস চালিয়েছিল তারা। মেট্রো থেকে থানা সব জায়গায় আগুন, খুন, এমনকি সন্ত্রাসী হয়েও সাধারণের মনে সহানুভূতির জন্য নিজেরাই নিজেদের হত্যা পর্যন্ত করেছে। কিন্তু এত কিছুর পর তারা তাদের প্রাপ্যটুকু না পাওয়ার ফলে এখন ডিপ স্টেট নামক কোনো অজ্ঞাত প্রতিষ্ঠানকে বদনাম করতে চাইছে। আসলে তারা জানেই না যে ডিপ স্টেট মানে কি আর কারা। তারা ইউনিসের থেকে যতটুকু জেনেছে তাতেই ভাবছে ডিপ স্টেট হলে ইউনিসের ইয়ার বন্ধু। কিন্তু ইউনিস সাহেব নিজে বলেছেন তিনি এখন যা করছেন তা উপরওয়ালার ইচ্ছায় নয়, তার থেকেও অন্য কোনো বড় উপরওয়ালা আছে, তাকেই বলছে ডিপ স্টেট, যাদের কথা মতো তিনি কাজ করছেন। কিন্তু ছাত্র নেতারা ডিপ স্টেটের ক্ষমতা না বুঝেই তারা ভাবছে এখন তারা চাইলেই ডিপ স্টেটের কথা বলে বিএনপিকে ফাঁসিয়ে দিতে পারে। কিন্তু তারা বুঝতে পারছেন না যে এখন বিএনপিও ডিপ স্টেটের অংশ হয়ে গেছে। তাই তো যে কোনো বৈদেশিক ক্ষেত্রে তারা আমেরিকার অনুমতি চায়। হাসিনার মতো ক্ষমতাশালী নেত্রীকে যারা 1 মাসে দেশ ছাড়া করতে পারে, তাও আবার শিক্ষিত ছাত্রদের বোকা বানিয়ে তাদের বলে ডিপ স্টেট। যাদের বিরুদ্ধে মুখ খুলে আজ পর্যন্ত কোনো দেশের নেতা নেত্রী ক্ষমতায় থাকতে পারেনি। এখন প্রশ্ন, কেন সেই ডিপ স্টেটের বিরুদ্ধেই মুখ খুলছে আসিফ মাহমুদ থেকে নাহিদ ইসলাম সবাই, যেখানে আজ পর্যন্ত তারেক রহমান ডিপ স্টেটের বিরুদ্ধে একটি কথাও বলছে না। তবে তারেকের যে ষড়যন্ত্র মানুষ ধরে ফেলেছে,
তার একমাত্র সাক্ষী বাংলাদেশে আপামর জনগণ। এবার দেখার কত তাড়াতাড়ি বাংলাদেশে আবারও এক নির্বাচন হতে চলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। এবার কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ডানা ছাড়তে শুরু করলো বিএনপি সরকার। ক্ষমতা থেকে যাওয়ার আগে নিজেকে ভিভিআইপি তকমা দিয়ে সমস্ত সুবিধা বহাল রাখেন তিনি। এবার ইউনূসের এই সুবিধায় কমাতে চলেছে বিএনপি সরকার। সূত্রের খবর, ভিভিআইপি মর্যাদার 6 মাস পাবেন মোহাম্মদ ইউনূস। কিন্তু কেন এই পদক্ষেপ করলো বিএনপি সরকার? সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ 6 মাস কমানো হয়েছে। সে হিসেবে আগামী 10 আগস্টের পর তিনি আর এই মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গিয়েছে, চলতি বছরের 17 ফেব্রুয়ারি বিকেলে দায়িত্ব হস্তান্তরের কয়েকদিন আগে চলতি বছরের 10 ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে ডক্টর ইউনূসকে 1 বছরের জন্য ভিভিআইপি হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের আওতায় পূর্বে দেওয়া সুবিধা পুনর্বিবেচনা করে তা কমিয়ে 6 মাস করা হয়েছে। অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর এসএসএফ এর কঠোর নিরাপত্তা এবং প্রোটোকল সুবিধা পাবেন। 2024 সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর প্রায় 1.5 বছর দায়িত্ব পালন শেষে 2026 সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে ইউনূস নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন। সূত্র জানিয়েছে, তখনকার প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্নার সই করা নির্দেশিকায় বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের সময় করা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তা বিধি 2025 অনুযায়ী ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়ার পর থেকে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন ও কর্মস্থলে দায়িত্ব পালন করছেন এসএসএফ এর সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকে এবং দেশে বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। বিএনপি প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার। ওই ঘোষণার পর তার নিরাপত্তা এসএসএফ মোতায়েন করা হয়েছিল। তখন বলা হয়েছিল, আইন অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে এসএসএফ দৈহিক নিরাপত্তা প্রদান করবে। তার নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তবে এ নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের দাবি, মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার মেয়াদ কমানো হয়নি। আগামী 1 বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ এর সুরক্ষা পাবেন। সেখানে আরও জানানো হয়, কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বর্তমান সরকার ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদা 6 মাস কমিয়ে দিয়েছে এবং আগামী 10 আগস্টের পর তিনি আর এসএসএফ নিরাপত্তা পাবে না। এই তথ্য সরকারিভাবে প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে কিছুটা জল্পনা রয়েই গেল। আগস্টের পর কি হবে প্রাক্তন মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের? বাংলাদেশে কি প্রকাশ্যে 2 তরুণ তুর্কির সংঘা, যার এক প্রান্তে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম ও অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন। এ নিয়ে দুপক্ষের সমাজ মাধ্যমে বাকযুদ্ধ এখন প্রকাশ্যে। কিন্তু ঠিক কি হয়েছিল, কেনই বা সার্জিস আলমের বিরুদ্ধে খেপে গিয়েছেন ইলিয়াস? সম্প্রতি সমাজ মাধ্যমে সার্জিসের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ এনেছেন। তিনি বলেন, 2টি চক্র ফেসবুক ও ইউটিউব খুলে নিজেদের হেড অফ নিউজ পরিচয় দিয়ে সাংবাদিক সেজে তোলাবাজি করে এখন লাখ লাখ টাকার মালিক হয়ে গিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এদের কেউ কেউ এখন আমেরিকায় একাধিক বাড়ির মালিক বলে উল্লেখ করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন এসব মন্তব্য করেন। তিনি লেখেন, আমি সারা দিনে একবারও বলি না আমি সাংবাদিক, কারণ আমি বললেও মানুষ জানে, না বললেও মানুষ জানে। নাম না করে সার্জিসের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ, আজ থেকে 5 বছর আগে তোলাবাজি করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছিল, তখন ক্ষমা চেয়েছি, কিন্তু কিছুদিন পরেই আবার শুরু করে। এখনো প্রতিনিয়ত তোলাবাজি করে যাচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের
ব্ল্যাকমেল করে এখন লাখ লাখ ডলারের মালিক। দুদিন পর পর বিদেশ সফর করে আবার তারাই সামাজিক নীতিবাক্য শেখায়। স্ট্যাটাসের শেষে তিনি একটি পুরনো ভিডিও লিঙ্কও শেয়ার করেছেন ইলিয়াস। স্বভাবতই তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়ে তার পাল্টা অভিযোগ, আমার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগই মিথ্যে। পাল্টা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার অভিযোগও তুলেছেন তিনি। আরেকটি ঘটনায় সার্জিস আলম দাবি করেন সেনাপ্রধান ওবায়দুল কাদের ও সীমান্ত সংক্রান্ত বিষয় তার বিরুদ্ধে ভিত্তিহীন গল্প তৈরি করা হয়েছে। তিনি এসব দাবিকে অযৌক্তিক ও কল্পনাপ্রসূত বলেও মন্তব্য করেন এবং প্রমাণ চ্যালেঞ্জ করেন। সার্জিস আলম বলেন, একটি ব্যবসায়িক গ্রুপ থেকে 20 কোটি টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি এই নাম প্রথমবার ওই পোস্ট থেকেই শুনেছেন। তিনি বলেন, প্রমাণ দিতে না পারলে এসব অভিযোগ বন্ধ করা উচিত। তিনি আরও দাবি করেন তার ঘড়ি, গাড়ি সহ ব্যক্তিগত বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা সফল হবে না। এসব কর্মকাণ্ডের পিছনের উদ্দেশ্য দ্রুতই প্রকাশ পাবে বলে তিনি মন্তব্য করেন। প্রশ্ন উঠছে, এতদিন চুপ থাকার পর কেন হঠাৎ সার্জিসকে কাঠগড়ায় তুললেন ইলিয়াস? রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগের পরবর্তী পর্যায়ে বিরোধী শক্তি হিসেবে এখন বহু চর্চিত নাম সার্জিস আলম। সার্জিসকে কি জেনে বুঝেই কালিমালিপ্ত করতে চাইছেন ইলিয়াস? তাই কি তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আনলেন ওই সাংবাদিক? একসময় দুজনের বন্ধুত্ব এই ঘটনার জেরে শেষ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা, নাকি সাংবাদিকতার সুবাদে সার্জিসের বিরুদ্ধে সত্যি দুর্নীতির কোনো চাঞ্চল্যকর তথ্য প্রমাণ হাতে পেয়েছেন ইলিয়াস, যার উপর ভিত্তি করে সমাজ মাধ্যমে সার্জিসের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ সামনে এনেছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।